আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকের ভিডিওটি হবে অত্যন্ত অগোছালো এবং আনকড়া একটি ভিডিও। আজ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তবে কোনো সাজানো গোছানো আলোচনা নয়। আজ হয়তো ভিডিও দেখতে আপনাদের ভালো লাগবে না, তবে এটাই বলবো, ভিডিও শেষ হলে এই ভিডিওটি পুনরায় রিপিট করে দেখতে মন চাইবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে বিজয় দিবস প্রসঙ্গ। 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। 1971 সালের এই দিনে বাংলাদেশ পাকিস্তান হানাদার বাহিনী থেকে মুক্ত হয়ে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হয়। উক্ত বিষয়ে বিস্তারিত কিছু বলার প্রয়োজন নেই, কারণ বালবাচ্চারাও সেই বিষয়গুলো জানে। তবে যেটা জানে না তা আপনারা জানার জন্য বা তাদেরকে জানানোর জন্য দয়া করে দুটি বই পড়ুন। 1, বাংলাদেশের র, 2, ইনসাইড র। গতকাল 16ই ডিসেম্বর নরেন্দ্র মোদী তার নিজস্ব টুইটার পেজে একটি পোস্ট করেছিলেন। পোস্টটি ছিল এমন: যার বাংলা করলে দাঁড়ায়, আজ বিজয় দিবস। আমরা 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে। তাহলে বলুন তো, যেখানে ভারতের খোদ প্রধানমন্ত্রী 1971 সালের যুদ্ধকে ভারতের বিজয় হিসেবে চিহ্নিত করেছে এবং যারা আমাদের বিজয় বা স্বাধীনতাকে স্বীকারই করে না, তারপরও যারা ভারতকে সমর্থন করে, আপনি কি এমন দলকে সমর্থন করবেন? মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিরা তো এখন ভারতে, কই এখন তো তাদের নুনু দাঁড়ায় না। মনে রাখবেন, আওয়ামী লীগের সাথে প্রকৃত বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। এরাই হচ্ছে সত্যিকারের স্বাধীনতার ভুলণ্ঠনকারী। আসুন জানি মুক্তিযুদ্ধে আসলে ভারত কি করেছিল। লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান স্যার বলেন, সিকিমের পরে বাংলাদেশ হলো রয়ের সেকেন্ড বিগেস্ট গ্র্যান্ড সাকসেস। ইভেন আগরতলা ষড়যন্ত্র, এটাও তাদের গড়া। শুধুমাত্র 7 সিস্টার্সকে অক্ষত রাখতে দুই পাকিস্তানকে তখন আলাদা করে দেওয়ার একটা নীল নকশা তৈরি করেছিল। তাদের মূল লক্ষ্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা ছিল না। এমনকি তারা মুজিব বাহিনীকে যে প্রশিক্ষণটা দিয়েছিল সেটাও অ্যান্টি ভারতীয়দের হত্যা করার উদ্দেশ্যে। এক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত, ডিসেম্বরের 10 তারিখ থেকে পাকিস্তানি হানাদার বাহিনী পুরো বাংলাদেশের সর্ব জায়গায় একেবারে কোণঠাসা হয়ে পড়ে এবং ধীরে ধীরে তারা ঢাকায় এসে জড়ো হতে শুরু করে। তাহলে 14 তারিখ ঠিক কারা বুদ্ধিজীবী হত্যা করলো? এটা ভারতীয় মিত্রবাহিনী এবং মুজিব বাহিনীর কাজ। এক্ষেত্রে মুজিব বাহিনীকে বোঝানো হয়েছে তারা পাকিস্তানের বন্ধু, তা না হলে পাকিস্তানিরা তাদেরকে হত্যা করলো না কেন? অপরদিকে ভারত এদেরকে সাফ করে দিয়েছে যাতে বাংলাদেশ কখনোই একটি শক্তিশালী এবং সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত না হতে পারে। আসলে এমনভাবে আওয়ামী লীগ ও শেখ পরিবারের মগজ ধোলাই করে যে তারা ইতিহাসের নির্মম সত্যটা পর্যন্ত ভুলে যায়। এর প্ল্যানগুলো খুব এক্সট্রিম লেভেলের হয় এবং তারা লং টার্ম প্ল্যান এক্সিকিউট করে থাকে। এবং মজার ব্যাপার হচ্ছে, তারা অত্যন্ত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে পরিকল্পনা সাজায় এবং এর বিপরীতে কাজ করে বলেই তারা আজকে এতটা সফল। উদাহরণস্বরূপ বলতে পারি, 1971 সালে তারা আওয়ামী লীগের উপর যে বিনিয়োগটুকু করেছিল তার ফল গত 15 বছর তারা ভোগ করেছে। চলুন ভয়কে জয় করে কিছু এক্সট্রিম লেভেলের কথাবার্তা শোনা যাক। একজন ব্রিগেডিয়ার জেনারেলের নাম বলবো, 25তম লং কোর্সের ব্রিগেডিয়ার জেনারেল মোয়াজ্জেম হোসাইন। মাশাল্লাহ, বেস্ট এজেন্ট ইন বাংলাদেশ। ওনার বিষয়ে লেখা শুরু করলে এক গাদা উপন্যাস লেখা যাবে। মিলিটারিতে এখন এমন অনেক এজেন্ট আছে যেটা 2010-এর পূর্বে ছিল না। আর এখন তো মনে হচ্ছে এজেন্ট ছাড়া মিলিটারিতে কোনো অফিসার খুঁজে পাওয়াই সম্ভব না। শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, এরা যে ভারতীয় পেইড কলামিস্ট, এটা 1000 ভাগ সত্যি। তবে সাংবাদিক ইলিয়াস হোসাইনের ভিডিওটা আমি দেখেছি। তিনি উপদেষ্টা আসিফ নজরুল এবং জাহানারা ইমামকে নিয়ে কথা বলার পর অনেকজন অনেক ধরনের মন্তব্য করেছে। সাধারণ মানুষ থেকে উচ্চ পর্যায়ের বিভিন্ন জন মন্তব্য ছিল বিভিন্ন প্রকৃতির। কেউ কেউ এটাও বলেছেন যে আগের আসিফ নজরুল আর বর্তমান আসিফ নজরুলকে একসঙ্গে মেলানো উচিত নয়। মিয়া ভাইদের একটা কথা বলি, এজন্যই গোয়েন্দা সংস্থায় সবসময় ব্যাকগ্রাউন্ড চেক করা হয়। একজন সুশিক্ষিত তরুণকে দেশপ্রেমিক বানানো যতটা সহজ, তার বিপরীতে করাপ্টেড বানানো ঠিক ততটাই কঠিন এবং ভয়াবহ লেভেলের কঠিন।
আশা করি কথাটা বুঝতে পেরেছেন। এছাড়াও শাহেদ আলম, মনির হায়দার এদের মতো লোকের বিরুদ্ধে সরাসরি কথা বলে কোনো লাভ নেই। তবে এটা ঠিক, আমি একজন সিনিয়র অফিসার মারফত জানতে পারলাম যে তাদের সাথে উপদেষ্টা সাহেবের খুব ভালো সম্পর্ক রয়েছে। আদত আমাদের সিস্টেমটা কি পরিবর্তন হবে? জেনারেল মতিন স্যার বলেছিলেন, আমাদের সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয়, রাষ্ট্রীয় সব জায়গাতেই শকুনের চোখ পড়েছে। কোন দিন হঠাৎ করে এসে ছোঁ মেরে নিয়ে চলে যাবে। আজকে একটা মজার বিষয় দেখলাম, বিডিআর বিদ্রোহের কমিশন গঠন করা হবে। এতদিন কেন গঠন করা হলো না? এতদিন কেন এটাতে বাধা প্রদান করা হলো? কেন বিক্রম মিশ্রর বিষয়টি গোপনীয়তা রক্ষা হলো? কেন তৃতীয় শুনানিতেও এই মামলার কোনো আদেশ জারি হলো না? আসলে মুদ্রা কথা, এখনও আমরা ভারতীয় রেজিম থেকে বেরিয়ে হতে পারিনি। এটাই কেবল একবার ভাবুন, যুব সমাজ নষ্টকারীরা কীভাবে বাংলাদেশের ক্ষমতাসীন পদগুলোতে অধিষ্ঠিত হয়, কীভাবে নারী সাপ্লায়ার এবং মাদকাসক্তরা সিংহাসন দখল করে নেয়। আসলে শিয়াল যদি হয় আপনার গুরু, মুরগি চুরি করা আপনার কাছে মহান বলেই গণ্য হবে। সেনাবাহিনীতে আপনি যত বড় সৎ অফিসারই হন না কেন, সিনিয়রের একটা ধমকে যদি আপনি কুঁকড়ে যান, তাহলে আপনি একজন প্রতারক। নতুন 4 জন উপদেষ্টা আসবে, তো এদের নাম প্রচার করছে না কেন? জনগণ একটু চেক করে দেখুক তাদের ব্যাকগ্রাউন্ড কি। খোদার কসম করে বলছি, সেদিন যদি জেনারেল ওয়াকার স্যার না হয়ে অন্য কেউ হতেন, এতদিনে দেশটা ধ্বংস হয়ে যেত। আমি মনে করি স্যারকে অনেক সাবধান হতে হবে। স্যারের উপর যে কী আজাব নেমে আসবে আল্লাহ ভালো জানে। স্যার যে কোনো সময় কুলাঙ্গারদের ট্র্যাপে পড়ে যেতে পারে। আসুন আর একটু চমকে দেওয়ার মতো একটা কথা বলি। জানেন, শুধু পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হলেই বাংলাদেশের A to Z পুরো বাংলাদেশের চিত্রখানা মানুষের সামনে চলে আসবে এবং সব কিছুর আমূল পরিবর্তন হয়ে যাবে। কিন্তু এটা কখনোই হবে না, বিস্তারিত বলার মতো সামর্থ্য আমার নেই। শেষ দিকে কয়েকটা কথা বলি। তারেক রহমানের বক্তব্য শুনেন আপনারা, বিশেষ করে বিএনপি জামাতের লোকজন? তারেক রহমান শুধু শুধু বলেনি নেক্সট ইলেকশন উইল বি ভেরি টাফ। উনি কি এমনিতেই বলেছেন আপনারা মনে করবেন না আমরা ক্ষমতায় চলে এসেছি? আদত তারেক রহমান সবই জানে। পূর্বের তারেক রহমান আর বর্তমান তারেক রহমানের মধ্যে বিস্তর ফারাক। ওনাকে ছেটে ফেলার জন্য ব্যাপক ষড়যন্ত্র চলছে। একসময় আমরা চাইতাম নির্বাচন পিছিয়ে যাক, দেশ সংস্কার হোক। আজ সে আমিই বলছি, নির্বাচন যত দেরি হবে দেশে তত আগুন লাগবে, ততই আমাদের ভবিষ্যৎ অন্ধকার। 25-এর শেষের দিকে বাংলাদেশে গৃহযুদ্ধ হতে পারে। কথাটা হাস্যরসিকতায় উড়িয়ে দেবেন না। You never know, after the 6th month, Bangladesh will go to hell. And BNP must be the main sufferer in that case. কথাটা মনে রাখবেন। যদি দেশের ভালো চান, সাগররুনি হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহ, গুম খুনের বিচার, 21শে আগস্ট, এই সব কিছুর সঠিক বিচার নিশ্চিত করতে হবে। বিএনপির লোকদেরকে মামলা থেকে অব্যাহতি না দিয়ে কারা কারা এই কাজের সাথে জড়িত তা খুঁজে বের করুন। শুধুমাত্র মামলা অব্যাহতি দিলেই সকল সমস্যার সমাধান হয়ে যাচ্ছে না। কেন বিডিআরের জওয়ানদের ছাড়া হচ্ছে না? লুৎফুজ্জামান বাবরকে ছাড়া হচ্ছে না ডিজিএফআই এর সাবেক কর্মকর্তা রাজ্জাকুল হায়দারকেও। আব্দুর রহিম সাহেবকে তো মেরেই ফেলা হয়েছে, অথচ গিয়াসউদ্দিন মামুনকে ছেড়ে দেওয়া হলো। অর্থাৎ যারাই ভারত ও তাদের এজেন্ডার বিপক্ষে, তাদেরকেই রাস্তায় পড়ে মরে থাকতে হবে। হয়তো আমিও সে দলেরই একজন, অবিকল মেজর সিনহার মতো। সবশেষে আমি জানি, আমার এই ভিডিও যদি কোনো জায়গা মতো ব্যক্তির হাতে পড়ে, তাহলে আমার আর রক্ষা নেই। ভাই, ওসব ভয় পাওয়াই বান্দার কাজ নয়। পদ পদবী, জীবন সব কিছু বাজি রেখেই আপনাদের সামনে দাঁড়িয়েছি। এই দেশ, এই মাটি, এই মানুষের জন্য নিজেকে উৎসর্গ করলাম। আল্লাহ যেন শহীদি তামান্না বুকে গেঁথে দেয়। আমিন। ভালো থাকুক বাংলাদেশ, ভালো থাকুক আমার মাতৃভূমি। দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। সমৃদ্ধশালী একটি উন্নত রাষ্ট্রে পরিণত করুন। আপনি আমি সকলের দায়িত্ব এই দেশটার ভার বহন করা। আবারও সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।